71 যার কম আছে, বাপের নামটা যার ছোট করে লেখে, শাসার নামটা বড় করে লেখে, সে সুসন্তান না। আপনি 52 আর 24 করে ফেললেন, একারে পোস্টার করে ফেললেন, 71টা আপনি বাদ দিয়ে দিলেন। 71টা আপনাকে কি কামড়াইছে নাকি? যদি আপনি 71-এ না থাকেন, আমি ওদের সাথে থাকবো না। কোনো ক্ষমতার দ্বারে তো আমি আপনাকে, আপনি শুনছেন বুঝে আমি বলছি, আমাকে প্রধানমন্ত্রী দিল, আমি 10 দিনের সময় নিব যে আমার একটু চিন্তা করতে দেন, নিব কিনা। মন্ত্রী তো জীবনে কোনোদিন নিব, আমার এইগুলোর প্রতি কোনো খায়েশ নাই। তারা যদি এইটা মানে, ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে, কিন্তু মুক্তিযুদ্ধ না মানলে আমি যেই না মানবে তাদের বিরুদ্ধে থাকবো। আমি ওই দর্শকদেরকে চিনি, আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম, প্রধানত আলবদর রাজাকারের ছেলেরা এবং নাতিরা, এরা সব মিলিত ভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু। এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিলাম। আচ্ছা, এই দেশে যে 5ই আগস্টের আন্দোলন হয়েছে, আমি চ্যালেঞ্জ করলাম, মাসুদ স্বীকার করে, আমার সন্তান তুল্য স্বীকার করবে জানি না, দেশের ভিতরে বিষয়টার সাথে আমি এগ্রিড না। আপনি প্রমাণ ছাড়া আপনি বলেছেন যে 10 জনের লিস্ট হাসনাত আব্দুল্লাহ ধরাই নিয়ে আসছে, আমি একজনের কোনো লিস্ট দেয় নাই। বললেন যে আমি সময় টেলিভিশনে 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে, মানে আপনার ইয়াটা ছিল 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি। তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার সাপোর্টিং ডিটেইল ক্লেম, আপনি যদি ক্লেম করেছেন যে হাসনাত আব্দুল্লাহ 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে। এখন এর সাপোর্টিং ডিটেইলটা কি, মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা? আমি যে 10 জন, আমার কাছে আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম, সেখানে আপনি 10 জনের কথা বা 5 জনের কথা বা 8 জনের কথা বা হয়তো 10 জনের কথাই আমার এখন মানে এএফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসনাত আব্দুল্লাহ গিয়ে সময় টেলিভিশনের 10 জন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন। আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই, আপনি যাওয়ার পরে 5 জনের চাকরিচ্যুতি করা হয়েছে এবং সেই 5 জনের চাকরিচ্যুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন। আমি আবারও বলতে চাই যে আপনি 10 জনের লিস্ট ধরাইছেন কি 5 জনের লিস্ট ধরাইছেন? আপনি ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্যটা ভাবে আসে না, আপনার জায়গা থেকে যেভাবে আসছে সেটা হচ্ছে এএফপির বরাতে হাসনাত আব্দুল্লাহ গিয়েছে, ব্যাপারটা এমন ছিল না, বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি 10 জনের লিস্ট ধরাই দিয়ে চলে আসছি। এই ঘটনা যেহেতু খালেদ মহিউদ্দিন মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে, যেগুলো হচ্ছে অংশগ্রহণ করেছে, আমাদেরকে ব্যক্তিগতভাবে আহত করি। কারণ এই 10 জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে, এই গুন্ডামির বিরুদ্ধে, এটা সাংবাদিকতা করে না, এক ধরনের গুন্ডামি করেছে, আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেসড জার্নালিজম, যেটা যে জার্নালিজমের জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট করছেন, যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই, আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল, সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে, সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি 10 জনের নামে এটা বাস্তবতা বিবর্জিত একটা তথ্য খালেদ ভাই। এটার কোন ধরনের বাস্তবতা থেকে আপনাদের জায়গা থেকে আপনি তো অবশ্যই প্রশ্ন করবেন, আমি প্রশ্ন উত্তর নিব, আপনার সবগুলো প্রশ্ন উত্তর দিব। সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করবো আপনাদের জায়গা থেকে যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, যে সাংবাদিকতার জন্য খালেদ মহিউদ্দিনরা বছরের পর বছর ফাইট করে যাচ্ছে, সেই ধরনের সাংবাদিকতা, ক্ষমতাকে প্রশ্ন করার সাংবাদিকতা অব্যাহত থাকবে, তবে সেটা যেন ক্লিকবেট জার্নালিজম না হয়, যেমন ক্লিকবেট জার্নালিজম, ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন জার্নালিজম যেন না হয়। হাসান আপনার কথা কি শেষ? আচ্ছা, আমি একটু দুইটা জিনিস একটু ক্লিয়ার হই। এক হচ্ছে যে আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন, রাইট? আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসান, আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন, রাইট? সময় টিভির গুন্ডামি না, দেখেন সময় টিভি, আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময়, ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে। আমি একটা করে শব্দ ব্যক্তিগতভাবে ধরে আব্দুল্লাহ, জনাব আব্দুল্লাহ, আপনি অনেক ব্রিলিয়েন্ট, শার্প। আমি একটা করে আসি। আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না, সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানের, আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পরিষদ রয়েছে, অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে, এটা ফ্যাক্ট বেসড জার্নালিজমের দিকে নিতে পারবে, মালিকরা। ওটা হচ্ছে যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিক হচ্ছে কি জানো, ভদ্রলোক হাসান সাহেব, আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি, ভিডিও এভিডেন্স যে
ভাই আমি কিন্তু এটা স্বীকারও করেছি, ভাই আমি এটা স্বীকারও করেছি পরবর্তীতে, যে আমি গতকাল আপনার উচিত কথাও দেখেছি, গতকাল এটা আমি স্বীকারও করেছি যে আপনাদের একটা প্রপার কাউন্সিল রয়েছে, ওই যে জার্নালিস্ট কাউন্সিল, ওইটা হচ্ছে ওখানে রিপোর্ট করতে হয়। তো যেহেতু এই বিষয়টা আমি জানতাম না, আমি কিন্তু অ্যাকনলেজ করেছি যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে। আপনি কিন্তু সময় টেলিভিশন যে প্রক্রিয়া অব্যাহত রেখেছে এজেন্ডা ভিত্তিক জার্নালিজম, যে আপনি দেখেন মানে আচ্ছা, আমরা সময় টিভি নিয়ে আর এত কথা বলবো না। আমি শুধু আপনাকে জানতে চাই, সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন। জনাব হাসনাত আব্দুল্লাহ, এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারই দিবেন না কেউ আপনাকে দিছে? এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে এবং এই গণ অভ্যুত্থানের সময় যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন, আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে থ্রেট পেয়েছে, সাংবাদিকতা করতে পারে নাই, ফিল্টার নিউজ চালাইতে হয়েছে, ডিজিএফআই থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আমাদেরকে বাধ্য করেছে বক্তব্য দিতে, ওই জার্নালিস্টদেরকে আমরা পেয়েছি। আপনারে কিন্তু আমি আসলে এটা এক্সপ্লেইন আপনি নিশ্চয়ই করবেন, আমার প্রশ্নগুলির সাথে আমি আসি। তাহলে এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, মানে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, বা আপনি বাংলাদেশের কোনো সাংবাদিকতা পুলিশও না, এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি এটা দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী দল মানে সরকার, প্রেস কাউন্সিল, তথ্য উপদেষ্টা, তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন, তাই তো? তাদের সাথে কথা বলি না, তাদের সাথে আমি কোনো কথা বলি নাই। এই অ্যাসাইনমেন্টের আপনার সাথে যারা ছিল, যেমন করে দরকার নাই, ফেসিস্ট হাসিনাকে পতন করার জন্য আমরা প্রেস কাউন্সিল, ওই যে তারপর যে উপদেষ্টা, তারপর হচ্ছে ওদের সাথে যেভাবে কথা বলেন নাই সেইভাবেই আপনারা বলেছেন, সেইভাবেই বলেছেন। ধরেন সেইভাবে আর কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটাও আমরা শুনবো, পুরো আলোচনাটাতে যাই। কিন্তু এইটার পরে 5 মাস পরে এসে, 4.5 মাস পরে এসে হাসনাত আব্দুল্লাহর মনে হয়েছে যে সাংবাদিকতা নামক করা গুন্ডামি করতেছে, এখন হাসনাত আব্দুল্লাহ নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা, তাই তো? এবং খালেদ মুহসিন এটা ভুল করেছে যে 10 জনের তালিকা হাসনাত আব্দুল্লাহ ধরায় নাই। 5 জনের কথা কি বলেছে? 5 জনের কথা কি বলেছে? না, আমি কোন সাংবাদিক আপনি কি বলেছেন? খালেদ ভাই পুরো প্রক্রিয়া, মানে অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধ, বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে বা এটা আমি জানতাম না, ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি অ্যাকনলেজ করব। কিন্তু পার্টিকুলারলি যেই জায়গায় প্রবলেমটা, আমি যেই জায়গায় আমি আপনাকে ইস্যু ধরেছি, আমারে যদি আপনি জানতে চান আব্দুল্লাহ, জনাব আব্দুল্লাহ, আপনি বলতে পারেন না যে জনাব আব্দুল্লাহ, দেখেন আমি আপনাকে সাংবাদিকতার কথা বলি, সাংবাদিকতা দুই রকম। আমি বলি আমাকে কথা বলতে দিন। হ্যাঁ, বলেন, শেষ করে আমাকে বললেন। কারণ খালেদ ভাই, আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে। আমি এটার সাথে বিষয়টার সাথে আমি এগ্রিড না। আপনি প্রমাণ ছাড়া আপনি বলেছেন যে 10 জনের লিস্ট হাসনাত আব্দুল্লাহ ধরাই নিয়ে আসছে, আমি একজনের কোনো লিস্ট দেয় নাই। সেখানে হাসান সাহেবের সাথে কথা হয়েছে, সেখানে তারেক জিয়াকে কিভাবে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে, 21শে আগস্ট কিভাবে কিছু কথা বলল, যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া, ইরাক বা মধ্যপ্রাচ্যের কিছু আদর্শিক মিল পাই, আফগানিস্তানে। এই মিলগুলো আমাকে আহত করছে। কেন আহত করছে? তারা গত 6 মাসে 6 মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই। তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে 47কে এবং 24কে, সেটা আছে, কিন্তু 47 আর 24কে, 71কে যারা বাদ দেয়, 71 হলো মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। কথাটা আমি বলি কিনা বলেন আপনি? না, বলেন। মুক্তিযুদ্ধ না হইলে বাংলাদেশ হইতো না। যে মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ হলো, সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে না। মারে যে স্বীকার করতেছে না, সে তো সুসন্তান না। আমার কথাটা শুনতে হবে আপনাকে। চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে, চেতনায় ঘাটতি। রাজনীতিতে প্রথম আসে ফিলোসফি, ইডিওলজি। রাজনীতির প্রথম কাজ হলো ফিলোসফি, ইডিওলজি। তারপরে আসবে আন্ডারস্ট্যান্ডিং, ফিলিংস, রিয়েলাইজেশন, থিওরি এন্ড প্র্যাকটিস। রাইট। আপনি যদি ফিলোসফিতে বারবার ওই লেখেন যে 52 থেকে 24, 71টা বাদ দিয়ে যদি আপনি 21, ওই যে এটা কি বলে 21শে ফেব্রুয়ারি মাস করেন, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আপনি 52 আর 24 করে ফেললেন,
একবারে পোস্টার করে ফেললেন, 71টা আপনি বাদ দিয়ে দিলেন। 71টা আপনাকে কি কামড়াইছে নাকি? যদি আপনি 71-এ না থাকেন আমি ওদের সাথে থাকবো না। আর ছেলেরা যদি 71-এর সাথে থাকে, মুক্তিযুদ্ধের সাথে থাকে, বাংলাদেশের সাথে থাকে, যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে, 71 ঠিক আছে, তাদের যে নেতা, বাংলাদেশের নেতা শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, আতাউল গনি উসমানী, সামরিক নেতা, I do hereby declare the independence of Bangladesh on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মেজর জিয়া, সেই খালেদ মোশাররফ, সেই 11টা সেক্টর মুক্তিযুদ্ধকে যদি তারা মানে, আমি কোনো ক্ষমতার দ্বারে তো আমি আপনাকে, আপনি শুনছেন বুঝে আমি বলছি, আমাকে প্রধানমন্ত্রী দিল, আমি 10 দিনের সময় নিব যে আমার একটু চিন্তা করতে দেন, নিব কিনা। মন্ত্রী তো জীবনে কোনোদিন নিব, আমার এইগুলোর প্রতি কোনো খায়েশ নাই। তারা যদি এইটা মানে, ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে, কিন্তু মুক্তিযুদ্ধ না মানলে আমি যেই না মানবে তাদের বিরুদ্ধে থাকবো। এবং বলেছি, কোন বাপ কা বেটার সেই বুকের পাটা নাই, প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলি। আপনি যদি আমাকে নেন, একটা কথা বলে যায়, আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না, মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না, আমার মতো করে আমি কথা বলবো। এতে যদি আপনি আমাকে নেন নিবেন, না হলে নিয়েন না, আমি সব কথা বলেই গেছি। কিন্তু এক নম্বর হলো, আমি আওয়ামী লীগের সুরে কথা বলি, আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি। এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের আওয়ামীপন্থী হয়ে যাবে, তাহলে তো আমার মতো এত বড় মানুষ আর এই দেশে নাই। আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম, তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করতো। আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টকশোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এইরকম কথা বলেন? সেটা হচ্ছে যে ধরেন 158 জন সমন্বয়কের মধ্যে যে আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, এটা কোনো বা নির্বাচিত হয়েছেন কিনা, এটা কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে? ওকে, 158 জনের দেখেন, এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক নামে, আমরা বারবার বলেছি সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না, কারণ সেই জায়গা থেকে যেন এটার একটা ফিল্টার প্রসেস হয়। আমরা এই যে 158 জন সমন্বয়ক রয়েছে, আমরা তাদের সাথে বসেছি। হয় এবার এই মিটিং এ 158 জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না, ওই মিটিং এ 158 জন ছিল না, কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি, অধিকাংশই, যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তাগুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট গুলো করেছি, সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে আমি আহ্বায়ক হয়েছি। সার্জিস হচ্ছে অধিকাংশের মতামতের ভিত্তিতে, এটা আমার জানা ছিল, অধিকাংশের মতামতের ভিত্তিতে, অধিকাংশ সমন্বয়কের মতামতের ভিত্তিতে, মানে আপনারা একটা ভোটাভুটি করেছেন, তাই তো? না, ওইটা ভার্বালি, সেটাকে আমরা হচ্ছে প্রথমত আমরা সবাই একসাথে বসেছি, বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বিভিন্ন অভিযোগ আসছে, আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, তখন সেটার অ্যাকাউন্টেবিলিটি প্রক্রিয়াটা কি হবে। ঠিক আছে, মানে এই প্রক্রিয়াটা আমরা বুঝছি, মানে ঘটনাটা হচ্ছে যে আহ্বায়ক পদে অধিকাংশের মানে কি বলে বাচনিক মতামতের ভিত্তিতে লিখিত কোনো কিছু না, আপনি নির্বাচিত হয়েছেন, তাই তো? হ্যাঁ, এটা একটা ভার্বাল, বাচনিক, সুন্দর একটা শব্দ। হ্যাঁ, আপনি নির্বাচিত হয়েছেন। আর কোনো ক্যান্ডিডেট ছিল আহ্বায়ককে? না, আপনিই ছিলেন শুধু? না, আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় না যে 3-4 জন দাঁড়াইছিল আহ্বায়ক পদে, কয়েকজন সদস্য সচিব পদে, বিষয়টা এমন না। বিষয়টা ছিল এরকম যে কাকে হইতে পারে, কেউ হচ্ছে এখন কাকে আমরা দায়িত্বটা দিতে পারি। সরকারের সাথে আলোচনা করেছিলেন কিনা? সবার না, আমরা সরকারের সাথে আলোচনা করে নাই। ওই সরকারের সাথে আলোচনা করে তো মাঠ থেকে সিদ্ধান্ত হয় নাই, মাঠ আগে সিদ্ধান্ত নেয়, মানুষ আগে সিদ্ধান্ত নেয়। মাঠের সিদ্ধান্তটা কে আগে বুঝতে পারলো? জনাব হাসনাত আব্দুল্লাহ আগে বুঝতে পারলেন কিভাবে মাঠের সিদ্ধান্তটা? দেখেন, মাঠের সিদ্ধান্তটা বুঝতে পারলেন যে খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছেন, তখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে না, এখন এটা জুলাই ঘোষণাপত্র দরকার। খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে না। খালেদ মহিউদ্দিনকে এখানে চলে মেটাফরিক একটা বিষয়, অর্থাৎ বলতে চাচ্ছি যে একটা মিডিয়া পাড়ায় সব জায়গায় সব ক্ষেত্রে মানে সব স্ট্রটাতে আপনি রাষ্ট্রীয় দেখেন স্টেট মেকানিজমের মধ্যে কোনো একটি জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় দেখেন সেখানে আওয়ামী লীগীকরণ বা এই যে আওয়ামী একটি কাঠামো, এই কাঠামো মুক্ত কিন্তু আমরা করতে পারি নাই। সেটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমরা পারি নাই, এটা মাইনে নিতে হবে, এটা রিয়েলিটি। আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা, দেশপ্রেমিক মনে করেন কিনা? আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি, তবে এটা হচ্ছে ওকে ফাইন, হ্যাঁ ইয়েস। না, আপনি আরেক লাইন বলেন, অসুবিধা নেই। না, আমি দেশপ্রেমিক মনে করি, দেশপ্রেমিক মনে করেন। ওকে, জামায়াত ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা, একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামায়াত। আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা? দুই হচ্ছে
যদি একমত না হন, দেশপ্রেমিক হইতে হলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হইতে হবে, আপনি কোনটা? আমি জামাত নেতার এই বক্তব্য আমি শুনি নাই। আমি কি পড়ে শোনাবো কোটেশন? আমি দায়িত্ব নেই, আমি কোটেশন জামায়াতের যদি জামায়াত থেকে ধরেন এই ধরনের বক্তব্য যদি এসে থাকে, আমি এই বক্তব্য মানে আমি জানি না এই ধরনের বক্তব্য উনি দিয়েছেন কিনা, আর যদি দিয়েও থাকেন তাহলে এটা নিয়ে আলোচনা আমার জায়গা থেকে আমি আলোচনার জন্য এই বাইনারি পজিশন আমি যেতে চাই না যে ওই পলিটিক্যাল পার্টি সাবস্ক্রিপশন করলে আমি দেশপ্রেমিক, ওইটা হচ্ছে এক ধরনের একটা জিনিস, একটা প্যারোকিয়াল একটা হচ্ছে আইডিয়া যে আমি এই আইডিওলজি থাকলেই হচ্ছে আমি দেশপ্রেমিক আর ওই আইডিওলজি হলে দেশপ্রেমিক না, এই ধরনের ধারণাতে আমি বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, ধরেন এটা এই বাইনারি ধারণাতে আপনি বিশ্বাস না করলেন, সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি? এই বিষয়ে আমার মন্তব্য করা, আমি জাস্ট একটা মানে একটা ডেসক্রিপশন দিতে পারবো। এই গণঅভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি অ্যাপ্রিসিয়েট করি। আবার কিছু কিছু জায়গায় অনেক ধরনের বক্তব্য এসেছে, বিবৃতি এসেছে, সেগুলো মনে হয় যে সেগুলো নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে এক্সিট দেওয়ার ক্ষেত্রে। তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা ৫ আগস্টের পূর্বে, তারা মানে অন্য কোনো ডিসিশন নিতেও পারতো, দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো, তো তারা সেই জায়গায় যে তৎক্ষণকার সময় যে ভূমিকাটি রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই। তবে সেনাবাহিনীর সার্বিক বিষয় যে এটা লিটমাস টেস্ট তো খালেদ ভাই নাই, এটা লিটমাস টেস্ট আপনি কেমনে করবেন যে ইভেন্ট বেসিসে লিটমাস টেস্ট হয় না যে এই ইভেন্টে দেশপ্রেমিক, ওই ইভেন্টে দেশপ্রেমিক, ওইভাবে দেশপ্রেমিকের লিটমাস টেস্ট নাই। কিন্তু এখন তো ইভেন্ট বেস মানে লিটমাস টেস্টও অনেক বেশি চলতেছে, তাই না? জুলাই আগস্টে করেছিলেন, তার আগে কি করছেন, হাসনাত সাহেব ক্রোড়পত্রে লিখছেন কিনা, এগুলিও তো নানা ধরনের মানে কথা আসতেছে, কিন্তু সার্বিকভাবে জিনিসটা দেখার জায়গা তো সার্বিকভাবে দেখার জিনিসটা তো আসলে নাই। তো এইটা তো আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক হার্ট করে যে মানে ধরেন এইটা ভাই সার্বিকভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি আওয়ামী লীগকে রাখেন, এই সার্বিকভাবে যদি আপনি এই জায়গায় গত একটা দীর্ঘ সময় ধরে যে যেই রাজনৈতিক দলের কারণে খালেদ মহিউদ্দিনরা দেশে সাংবাদিকতা করতে পারে নাই, ওদেরকে যদি এই সার্বিক এই 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 ফরম্যাটে রাখেন, এই কম্প্রিহেন্সিভের ব্যাপারটায় রাখেন, তাইলে আওয়ামী লীগ ছাড়া ওই সার্বিকতার মধ্যে আমি সবাইকে রাখতে চাই, কিন্তু এই জায়গায় আওয়ামী লীগ আসবে। আচ্ছা, আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সবাইকে রাখতে চান। একটা প্রশ্ন চলে আসে যে আপনি আওয়ামী লীগকে মানে প্রশ্ন আমি অন্যভাবে করি যে ধরেন এখন একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়ার, মানে যেই কথাগুলিকে মুজিববাদ হিসাবে বলা হইতেছে আর কি, সেগুলিকে বাদ দেওয়ার, যেমন 31শে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান। এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা? কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ, ৭ মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার, যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন। আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার, তার কথা বলে মানুষকে ইন্সপায়ার্ড করার। তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন, সেইটার কারণ কি যে আপনারা পপুলিস্ট জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন, নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন, যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে? কোনটা মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকারটা কৌশল? দুইটা তো দুই অবস্থান, তাই না? আচ্ছা, আমি এই আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন। এই মুজিববাদ হচ্ছে ওই আইডিয়াটা, আমি যখন আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে। অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি, এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি, তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাইতে পারবো। ক্যাম্পাসগুলোতে কি অবস্থা ছিল? ক্যাম্পাসগুলোতে অবস্থা ছিল আপনি কোন একটা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়ান, আপনাকে দাবি জানাবেন আপনি 3 দিন, আর আপনাকে বাকি 5 দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোনো রাজনীতি করি না, আমি এটা একটা অরাজনৈতিক দাবি, এটা অরাজনৈতিক দাবি। এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাঁই নাই, অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া, বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোনো একটা যৌক্তিক কোনো একটা দাবি দাঁড়াই করাইতে পারবেন না। ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া। অর্থাৎ রাষ্ট্রের সবকিছুকে একটা সেন্ট্রালাইজড একটা আইডিয়া থেকে সেখানে ম্যানিপুলেটেড হবে, এবং ওই আইডিয়াটা হচ্ছে আনক্রিটিক্যাল আইডিয়া। এই আইডিয়াটাকে আপনি কখনোই ক্রিটিক করতে পারবেন না। ওই আইডিয়াটা হচ্ছে একটা সবকিছু বঙ্গবন্ধুর স্বপ্ন, ওরকম ভাবে ওই লাইন থেকে
ওই লাইন সবকিছুতে একদম সেন্ট্রালাইজড করা হবে, ওই আইডিয়াটাই হচ্ছে মুজিববাদী আইডিয়া। এখন এটার ভাই এটা একটা হিস্ট্রিক্যাল নারেশন আছে, এটার এটা সামাজিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে, অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে, এই জিনিসটার সামাজিক বাস্তবতার এক ধরনের ব্যাখ্যা রয়েছে। এটা তো ম্যাথস না যে এটা হচ্ছে এই মুজিববাদের এই আইডিয়াটা তো আসলে ফর্মুলেটেড বা মানে হিসাবটা কি, এটা কি হাসিনা সরকারের সময় মুজিববাদের আইডিয়াটা হয়েছে নাকি মুজিববাদের আইডিয়া শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল? শেখ মুজিবুর রহমানের সময় ছিল। আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি, ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে, এবং সেখানে এসে ৭১ পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম ৭১ পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশনে এমন কিছু হচ্ছে আপনার আবার পিলার নিয়ে আসলো যথা হচ্ছে যেখানে সোশ্যালিজম, ন্যাশনালিজম, তারপরে হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো। কিন্তু এগুলো তো আওয়ামী লীগেরও মূলনীতি না, এটা আওয়ামী লীগের নীতিও না, মানে এটা মানে দেখেন মুক্তিযুদ্ধটা, হ্যাঁ এটা হচ্ছে এটা কাদের মূলনীতি? এর মূলনীতিটা ছিল ভারত এবং সোভিয়েতপন্থী যে সব মুক্তিযুদ্ধের সময়, সেই সময় দুইটা স্ট্রিম ছিল। আপনি যদি তৎকালীন সময়, আমি চেষ্টা করছি এখন পড়ার বা আগেও পড়ার চেষ্টা করেছি, তৎকালীন সময় বদরুদ্দিন ওমর এবং হচ্ছে ভাষা নিয়ে আপনার লেখাগুলো যখন পড়ছি বা পড়ি, তখন দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল। অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যেই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য, ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা বাংলাদেশের কনস্টিটিউশন বানাইলো, সেইটাতে পুরো রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা, যেটার পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা। আপনি না ভাই না, আপনি একদম যে এভাবে কনক্লুশনে চলে গেলে হবে না। অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইলো ডিগনিটি, ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে, পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশীজনের কি মতামত নিয়ে এটা হয়েছিল নাকি পাকিস্তানপন্থী যারা রয়েছে এটাও একটা মানে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকবে, কারণ এই যুগে হচ্ছে কনটেক্সট ছাড়া কথা ইজিলি আমি বলতে চাচ্ছি তৎকালীন সময় যে গণপরিষদটা করা হচ্ছিল, সেই গণপরিষদটা হচ্ছে এই গণপরিষদটা কিভাবে মানে কোন নির্বাচনের ভিত্তিতে হয়েছিল? একটা ন্যাশনাল এবং প্রভিন্সিয়াল নির্বাচন, যে নির্বাচনটা এই তর্ক তো আমরা করতেই পারি, তর্ক আমরা সারা জীবন ধরে করতে পারবো যে এটা আসলে গণপরিষদ হয়েছিল কিনা, ৭০ সালে যারা নির্বাচিত হয়ে আসছিল তারাই গণপরিষদে বসবে কিনা, এগুলো তর্ক আমরা করতে পারি। কিন্তু আমি জানতে চাইতেছি যে আমরা এখন ৭২-এর সংবিধান বলি বা ইয়াটা বলি, এটার ক্ষেত্রে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এগুলিকে আমরা সমস্যা হিসেবে দেখতেছি কিনা, ভিসাভিস যেখানে আমাদের কাছে ডিগনিটি, ইকুয়ালিটি এবং সোশ্যাল জাস্টিস ছিল, এবং ডিগনিটি, ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিসের এন্টিথিসিস আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদকে মনে করতেছি কিনা যে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। না, এন্টিথিসিস না, এখানে কন্ট্রাডিকশন আছে। হ্যাঁ, কন্ট্রাডিকশনটা একটু বলেন, কন্ট্রাডিকশনটা একটু বুঝি। কন্ট্রাডিকশনটা এখানে দেখেন একদম পুরাটাকে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ বানাই ফেলছে, এখন সবগুলাকে একসাথে হচ্ছে একটা প্যাকেটে নিয়ে আসছে। এখন পুরা এই জায়গায় আপনি দেখবেন যে ওইখানে গণপরিষদ থেকে তখন কিন্তু যতীন্দ্র লারমা কিন্তু তখন উনি অনির্দিষ্টকালের জন্য হচ্ছে গণপরিষদ। এই একটা স্পেসিফিক সমস্যা পাওয়া গেল যে জাতীয়তাবাদটা এরকম বাঙালি এরকম হইতে পারবে না, তাই তো? দেখেন না, সমস্যা না, এখানে আপনার প্রত্যেকটা স্টেক হোল্ডারের অ্যাকনলেজমেন্ট প্রয়োজন। আপনার যে জায়গায় সমাজতন্ত্র আছে সেই জায়গায় আবার আপনার এখানে ধর্মনিরপেক্ষতার যে আলাপটা, আপনার এখানে একটা ধর্মনিরপেক্ষতার আলাপ তো যুদ্ধের সময় ছিল না। এখন আমাকে আবার এখানে বলা হইতেছে হাসনাত আব্দুল্লাহ আজকে ক্যাপশন যাবে যে এ ধর্মনিরপেক্ষতার বিপক্ষে। এটা এই ধরনের একটা ছোট 2 লাইনের 4 লাইনের আলাপ আলোচনা দিয়ে সম্ভব না। সংবিধান বিশেষজ্ঞ আমরা দেখেছি, এটা আমি বুঝাচ্ছি যে আমরা একটু মুভ অন করি। তার মানে আপনি বলতে চাইতেছেন যে ধর্মনিরপেক্ষতার আলাপটা আলাদা, কিন্তু সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখা দরকার ছিল না, এটা রাখা হয়েছে, তাই কি? রাখা হয়েছে, এবং এটাকে এখন বাদ দেওয়া কিভাবে আসছে, এটাকে কি এখন বাদ দেওয়া দরকার মনে করতেছেন আপনি? আবার ভাই না নাকি এটা আপনি আলাপই চান না? আমি বুঝি না, কিন্তু এটা নিয়ে নাকি আপনি আলাপই চান না? না আমি আলাপ চাই, তবে হ্যাঁ অবশ্যই আলাপ চাই, সেটা আলাপ হওয়া উচিত। কিন্তু এটাকে যদি আপনি এভাবে বলতে চান, হাসনাত আব্দুল্লাহ এটা চাইছে যে সংবিধান হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আরে ভাই, হাসনাত আব্দুল্লাহ চাইছে সেটা বলবো কেন? আমি আলাপটা বোঝার জন্য আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল, মুক্তিযুদ্ধটা যেই অবজেক্টিভ সামনে রেখে হয়েছিল, পরবর্তীতে ৭২-এর যে সংবিধানটা হয়েছিল, এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় নাই, আওয়ামী লীগের আকাঙ্ক্ষার প্রতিফলন। আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ, আমি একটু কয়ে রাখি, আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ, আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ধর্মনিরপেক্ষতা। কারণ আপনি 52 আর 24 করে ফেললেন, একাকারে পোস্টার করে ফেললেন, 71টা আপনি বাদ দিয়ে দিলেন, 71টা আপনাকে কি কামড়াইছে নাকি?